প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি এখন আপনাদের যে ক্লাসটি নিব সেটি বোর্ডে দেখাবো, সুতরাং আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকুন আমি কোন ক্লাসটি নিচ্ছি এবং কি করাচ্ছি। আশা করি আপনারা যদি মনোযোগ সহকারে শুনতে থাকেন তাহলে ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন যে আমি কোন ক্লাসটি নিচ্ছি এবং কি পড়াচ্ছি। আর যদি আপনারা বুঝতে না পারেন নেক্সট টাইমে আমাকে কমেন্ট করে প্রশ্ন করা যাবে, সমস্যা নাই। সো আমি এখন ক্লাসে চলে যাচ্ছি। বোর্ডে চলে আসলাম। তো 1.2-এর অনুশীলনী 1.2 করার জন্য আমাদের যে বেসিক তথ্যগুলো লাগবে, যে বেসিক জিনিসগুলো জানতে হবে, সেগুলো আমরা প্রথমে শিখব। তারপর হচ্ছে আমরা অনুশীলনের অঙ্কগুলোতে যাব। তো প্রথমে আমাদের শিখতে হবে যে টপিক্সটি আমাদের বইয়ে দেওয়া আছে, সেটি হচ্ছে মৌলিক ও যৌগিক সংখ্যা। মৌলিক ও যৌগিক সংখ্যা শেখার জন্য আমরা প্রথমে যেটি শিখব, প্রথম আমরা শিখব হচ্ছে মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা শেখার জন্য আগে আমরা সংজ্ঞাটি দেখে নেই যে মৌলিক সংখ্যা কাকে বলে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যার গুণনীয়ক কেবল এক এবং ওই সংখ্যা, সেই সকল সংখ্যা হলো মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যার গুণনীয়ক কেবল এক এবং ওই সংখ্যা, সেই সকল সংখ্যা হলো মৌলিক সংখ্যা। যেমন আমরা যে উদাহরণ দেই, তাহলে উদাহরণ দেখলে তোমরা বুঝতে পারবে আসলে মৌলিক সংখ্যা কি। যেমন 2 এর গুণনীয়ক আমরা কত পাই? 2 এর গুণনীয়ক আমরা পাচ্ছি হচ্ছে 1 ও 2। এবং যদি আমরা 5 নেই, 5 এর গুণনীয়ক আমরা পাচ্ছি হচ্ছে 1 এবং 5। এখানে 2 সংখ্যাটি এবং 5 সংখ্যাটি মৌলিক সংখ্যা, কারণ 2 এর গুণনীয়ক আমরা পাচ্ছি 1 এবং 2। মৌলিক সংখ্যা কাকে বলে? এর সংজ্ঞাতেই বলা হয়েছে যে সকল সংখ্যার গুণনীয়ক কেবল 1 এবং ওই সংখ্যা হবে। তাহলে 2 এর গুণনীয়ক হচ্ছে 1 এবং 2, 1 হবে এবং ওই সংখ্যাটি হবে, সেই সকল সংখ্যাই হলো মৌলিক সংখ্যা। 5 এর গুণনীয়ক হচ্ছে 1 এবং 5, সুতরাং 5 হচ্ছে একটি মৌলিক সংখ্যা। তাহলে এরকম আরও অনেক মৌলিক সংখ্যা আছে। তাহলে আমরা এখানে আরও অনেকগুলো উদাহরণের মাধ্যমে মৌলিক সংখ্যা চিনতে পারি। যেমন এখানে 3 একটি মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা, তারপর হচ্ছে 11 মৌলিক সংখ্যা, তারপর হচ্ছে 13 মৌলিক সংখ্যা, তারপর হচ্ছে 15 মৌলিক সংখ্যা। না সরি, 15 হবে না, 15 যেহেতু গুণনীয়ক বেশি আছে। 13, তারপর হচ্ছে 17 হবে মৌলিক সংখ্যা। অর্থাৎ মৌলিক সংখ্যার যেটা সহজভাবে তোমরা মনে রাখবা সেটি হচ্ছে 1 কি অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য হয় না, শুধুমাত্র 1 এবং 3 দ্বারা হয়। 7 কি অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য করা যায়, অর্থাৎ ভাগ করা যায় না, শুধু 1 এবং 7 দ্বারা ভাগ করা যায়। 11 কি অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 13 কি অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 17 কি অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তারপর হচ্ছে 19 কি অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, শুধুমাত্র 19 কে 19 দ্বারা ভাগ করা যায়। তাহলে আমরা সেক্ষেত্রে গুণনীয়ক পাবো 19 এবং 1। তাহলে এই সংখ্যাগুলো হবে মৌলিক সংখ্যা। এরকম যত বড় সংখ্যায় আসুক না কেন, সেই সংখ্যাগুলো হবে মৌলিক সংখ্যা। 23ও একটি মৌলিক সংখ্যা হবে। তাহলে আশা করি তোমরা মৌলিক সংখ্যা বুঝতে পেরেছো সংখ্যা থেকে। এখন আমরা শিখব হচ্ছে যৌগিক সংখ্যা। এখন আমরা শিখতেছি যৌগিক সংখ্যা। তাহলে যৌগিক সংখ্যার সংজ্ঞাটি আমরা দেখে নিই যে যৌগিক সংখ্যা কোন সংখ্যাগুলো যৌগিক সংখ্যা হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সকল সংখ্যার গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা ছাড়া 1 বা একাধিক সংখ্যা আছে। 1 এবং ওই সংখ্যা ছাড়া 1 বা একাধিক সংখ্যা থাকে গুণনীয়ক, তাহলে ওই সংখ্যাগুলোকে আমরা যৌগিক সংখ্যা বলবো। যেমন আমরা যদি এখানে 4 নেই, 4, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 9, 12, তারপর হচ্ছে 15, তারপর হচ্ছে 16, তারপর হচ্ছে 18, টোটাল অনেক সংখ্যা। তাহলে 4 কীভাবে যৌগিক সংখ্যা হচ্ছে? আমরা 4কে যদি বিভাজ্য করি, তাহলে আমরা 2 দিয়েও 4কে ভাগ করতে পারি। 2 দুগুণে 4।
তারপর আমরা কি করতে পারি, 4কে আবার 4 দিয়েও কি আমরা ভাগ করতে পারি, তাহলে 4 একটি হচ্ছে 4। তাহলে এই 4 এর গুণনীয়ক আমরা কত পাচ্ছি, আমরা 4 এর গুণনীয়ক পাচ্ছি 2, তারপর পাচ্ছি হচ্ছে 1 4। তাহলে আমরা যৌগিক সংখ্যার সংজ্ঞা থেকে আমরা জানি যে যে সকল সংখ্যার গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা ছাড়া আরও এক বা একাধিক সংখ্যা থাকবে। তাহলে 4 এর এখানে গুণনীয়ক হচ্ছে, আমরা পাচ্ছি যে এর গুণনীয়ক 4 পাচ্ছি, 1 পাচ্ছি এবং 2 পাচ্ছি। তাহলে 1 এবং ওই সংখ্যা ছাড়া আরও অন্য সংখ্যা যেহেতু আমরা গুণনীয়ক পাচ্ছি, সুতরাং এই সংখ্যাগুলো হবে কি যৌগিক সংখ্যা। এখানে বাকি যে সংখ্যাগুলো রয়েছে 6 9 12, তারপর হচ্ছে এখানে 15 16 18, এই প্রত্যেকটি সংখ্যার গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা ছাড়া আরও আমরা অসংখ্য গুণনীয়ক পাচ্ছি। যেহেতু 1 এবং ওই সংখ্যা ছাড়া আরও অনেক গুণনীয়ক পাচ্ছি, সুতরাং এই সংখ্যাগুলোকে আমরা কি বলবো, যৌগিক সংখ্যা। তাহলে এখানে 4 এর গুণনীয়ক আমরা পাচ্ছি কত, 4 এর গুণনীয়ক হচ্ছে 1 পাই 2 4। আবার আমরা যদি 6 এর গুণনীয়ক পারি, তাহলে 6কে আমরা কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য করতে পারি, 1 পাই 2 পাই 3 পাই 6 পাই। তাহলে 1 ছাড়া এবং ওই সংখ্যা ছাড়া আরও আমরা কি গুণনীয়ক পাচ্ছি, অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হচ্ছে। প্রত্যেকটি সংখ্যাই এরকম হবে, তাই এই সংখ্যাগুলোকে কি বলা হয়, যৌগিক সংখ্যা। তাহলে 9 এর গুণনীয়ক আমরা 1 2 দিয়ে যাবে না 3, তারপর হচ্ছে 9, তাহলে 9 হচ্ছে একটি যৌগিক সংখ্যা। তাহলে আমরা মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা আশা করি বুঝতে পেরেছি। তো এখন আমরা নেক্সট যে সব টপিকটি শিখবো এবং আমরা সেটি নিয়ে এখন আলোচনা করব। এখন আমরা শিখবো হচ্ছে সহমৌলিক সংখ্যা। সহমৌলিক কোন সংখ্যাগুলো হবে, এখানে সহমৌলিক সংখ্যা হলে কমপক্ষে 2টি সংখ্যা লাগবে, অথবা 2 এর অধিকও হতে পারে, কিন্তু কমপক্ষে 2টি সংখ্যা লাগবে। তাহলে সহমৌলিক সংখ্যা হচ্ছে 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1 হলে সংখ্যাগুলো হবে পরস্পরের সহমৌলিক। যেমন আমরা যদি এখানে উদাহরণ দেই, তাহলে আমরা দেখব, যেমন এখানে যদি আমরা 8 একটি সংখ্যা নেই, তাহলে 8 এর গুণনীয়কগুলো আমরা পাবো। 8 এর গুণনীয়ক আমরা পাচ্ছি, 8 কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হচ্ছে, 1 দিয়ে হচ্ছে, 2 দিয়ে হচ্ছে, 4 দিয়ে হচ্ছে, 8 দিয়ে হচ্ছে। এবং আরেকটি সংখ্যা যদি আমরা 15 নেই, 15 এর গুণনীয়ক আমরা পাবো হচ্ছে 1 হবে, 3 হবে, 5 হচ্ছে এবং 15 হচ্ছে। তাহলে আমরা এখানে 2টি সংখ্যা নিলাম, একটি হলো 8, 8 এর গুণনীয়ক পাচ্ছি 1 2 4 8, এবং 15 এর গুণনীয়ক পাচ্ছি 1 3 5 15। তাহলে এখানে সংখ্যায় বলা হয়েছে সহমৌলিক সংখ্যা, ওই সংখ্যাগুলোকে বলবো, 2 বা ততোধিক সংখ্যাকে বলবো যাদের সাধারণ গুণনীয়ক। এখানে সাধারণ গুণনীয়ক এই কথাটি বুঝতে হবে। সাধারণ গুণনীয়ক মানে হচ্ছে যে আমরা দুটো সংখ্যা এখানে নিয়েছি 8 এবং 15, এই দুটি সংখ্যার গুণনীয়কের মধ্যে কোন গুণনীয়কেরগুলো মিল পাওয়া যাবে। সাধারণ গুণনীয়ক আমরা সেই গুণনীয়ককে বলবো যে সংখ্যাটি এই দুটি সংখ্যার গুণনীয়কের মধ্যে বিদ্যমান থাকবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 8 এর গুণনীয়কের মধ্যে যে সংখ্যাগুলো রয়েছে এবং 15 এর গুণনীয়কের মধ্যে যে সংখ্যাগুলো রয়েছে তার মধ্যে শুধুমাত্র 1 অর্থাৎ 1 আমাদের এখানে সাধারণ গুণনীয়ক হচ্ছে। 1 ছাড়া অন্য কোনো সংখ্যা কি আমরা আর মিল পাচ্ছি না, অন্য কোনো গুণনীয়ক মিল পাচ্ছি না। মানে দুইটি সংখ্যার মধ্যে যদি এই ধরনের সাধারণ গুণনীয়কের শুধুমাত্র একটি সংখ্যা মিল থাকে, সেই সংখ্যাটি হবে 1। 1 ছাড়া অন্য কোনো সংখ্যা মিল থাকবে না। অন্য কোনো সংখ্যা যদি মিল থেকে যায় তাহলে সেই সংখ্যা দুটো সহমৌলিক সংখ্যা হবে না। শুধুমাত্র যদি 1 মিল থাকে তাহলে সেই সংখ্যাগুলোকে আমরা পরস্পর সহমৌলিক সংখ্যা বলবো। তাহলে এখানে 8 ও 15 হলো কি পরস্পর সহমৌলিক। এখানে 8 এবং 15 হলো পরস্পর সহমৌলিক সংখ্যা, পরস্পর সহমৌলিক সংখ্যা, পরস্পর সহমৌলিক সংখ্যা, পরস্পর কি সহমৌলিক সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই সহমৌলিক সংখ্যা এবং মৌলিক সংখ্যা নির্ণয় এইগুলো তোমাদের অনুশীলনীতে আছে, সেইগুলো তোমরা অনুশীলনী থেকে বের করতে পারবে এখন আশা করি। তো আজকের ক্লাস আমরা আরেকটু দীর্ঘায়িত করব। এখানে
বিভাজ্যতার ক্ষেত্রে তোমাদের যে অঙ্কগুলো আছে, এখন বিভাজ্য নিয়ে আমরা আলোচনা করব। আমরা এখন শিখবো হচ্ছে বিভাজ্যতা, অর্থাৎ 2 দ্বারা বিভাজ্য হবে কোন কোন সংখ্যা, 4 দ্বারা বিভাজ্য হবে কোন সংখ্যা, 5 দ্বারা বিভাজ্য হবে কোন সংখ্যা, এইগুলো আমরা শিখবো। কারণ এগুলো তোমাদের 1.2 আছে। সো এই নিয়মটা করে যদি তোমরা মনে রাখো, তাহলে 2 দ্বারা কোন কোন সংখ্যা বিভাজ্য করা যাবে, 4 দ্বারা করা যাবে, 5 দ্বারা করা যাবে, 3 দ্বারা করা যাবে, এগুলো যদি তোমরা নিয়মটা জেনে রাখো তাহলে তোমরা এগুলো অনায়াসেই করে ফেলতে পারবো। তাহলে প্রথমে আমরা শিখবো হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 2 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে যে নিয়মটি, সেটি হচ্ছে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা জোড় সংখ্যা হলে, একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা জোড় সংখ্যা হলে সেই সংখ্যাগুলো কি 2 দ্বারা বিভাজ্য হবে। যেমন যদি আমরা দেখি তাহলে ধারণাটা ক্লিয়ার হয়। যেমন আমরা যদি একটি সংখ্যা নেই হচ্ছে, আমরা যদি 18 নেই, তাহলে এই 18 সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হচ্ছে 8। তাহলে একক স্থানীয় অঙ্কটি কি থাকবে, জোড় থাকবে। তাহলে আমরা 18 একক স্থানীয় অঙ্কটি দেখতে পাচ্ছি কি জোড় সংখ্যা 8। তাহলে এই 18 সংখ্যাটি আমাদের 2 দ্বারা বিভাজ্য হবে। আরেকটি কথা বলা হয়েছে, অথবা যদি একক স্থানীয় অঙ্কটি কি হবে, শূন্য থাকে। আমরা আরেকটি সংখ্যা নেই 20, অর্থাৎ 20 যদি নেই, তাহলে আমরা দেখতেছি যে এই একক স্থানীয় অঙ্ক হচ্ছে শূন্য। তাহলে 18 2 দ্বারা বিভাজ্য হবে, 20 2 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ এই শর্তগুলো যে সংখ্যাগুলোর মধ্যে পাওয়া যাবে সেই সংখ্যাগুলো কি 2 দ্বারা বিভাজ্য হবে। তো আমরা আরও অনেক সংখ্যা নিতে পারি, যেমন হচ্ছে আমরা 14 নিতে পারি, 16 নিতে পারি, তারপর হচ্ছে 24 নিতে পারি, তারপর হচ্ছে 30 নিতে পারি। তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি সংখ্যা এই নিয়মটা মেনে চলবে, মানে হয় জোড় সংখ্যা থাকবে না কি শূন্য থাকবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে 14 একক স্থানীয় 4 জোড় সংখ্যা, 6 জোড় সংখ্যা, এখানে 4 জোড় সংখ্যা, এখানে একক স্থানীয় অঙ্ক শূন্য। তাহলে এই শর্তগুলো মানলে এই সংখ্যাগুলো কি হবে, 2 দ্বারা বিভাজ্য হবে। এখন আমরা শিখবো হচ্ছে 4 দ্বারা বিভাজ্যকে, কোন কোন সংখ্যাগুলো 4 দ্বারা বিভাজ্য হবে। তো 4 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে যে নিয়মটি, সেটি হচ্ছে একক ও দশক স্থানীয় অঙ্ক 2টি দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা যদি বিভাজ্য হয়। এখানে শুধু একক স্থানীয় কথা বলা হয়েছে 2 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে। 4 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে একক ও দশক স্থানীয় অঙ্ক 2টি কি হবে, একক ও দশক স্থানীয় অঙ্ক 2টি দ্বারা গঠিত সংখ্যাগুলো 4 দ্বারা বিভাজ্য হবে অথবা শূন্য হবে। একক এবং দশক স্থানীয় অঙ্কগুলো কি হবে, শূন্য হবে। যেমন আমরা যদি কয়েকটি উদাহরণ নেই তাহলে আমরা বুঝতে পারবো। যেমন আমরা যদি একটা সংখ্যা নেই হচ্ছে যে, এখানে সাপোজ আমরা নিলাম 3 5 1 2, 3 5 1 2। তাহলে এই সংখ্যাটি আমরা যে নিলাম 3512, তো এই সংখ্যার একক স্থানীয় অঙ্ক কোনটি, এটি হচ্ছে একক স্থানীয় অঙ্ক, এটি হচ্ছে কি দশক, এটি হচ্ছে শতক, একক দশক শতক, এটা হচ্ছে হাজার। কিন্তু আমাকে এই বিভাজ্যের নিয়মে বলা হয়েছে একক ও দশক স্থানীয় অঙ্ক, অর্থাৎ এই দুটো অঙ্ক, একক আর দশক স্থানীয় অঙ্ক, এই দুটো অঙ্ক নিয়ে আমাদের দেখাতে হবে যে দেখবো যে আমরা এটি 4 দ্বারা বিভাজ্য যায় কিনা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একক এবং দশক এই দুটো অঙ্ক নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে গঠিত যে সংখ্যাটি হয়েছে একক এবং দশক মিলে, সেই অঙ্কটি হচ্ছে 12। তাহলে 12কে আমাদের 4 দ্বারা বিভাজ্য করা যায়। হ্যাঁ, 12কে আমরা কি 4 দ্বারা বিভাজ্য করতে পারি, কারণ আমরা 12কে যদি 4 দিয়ে ভাগ দিয়ে দেই তাহলে আমরা 3 পাই, 4 12। তার মানে কি 12 4 দিয়ে আমাদের বিভাজ্য হচ্ছে। তাহলে এই পুরো সংখ্যাটি কি হবে, 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 3 5 1 2, তাহলে এই সংখ্যাটি কি 4 দ্বারা বিভাজ্য হবে। অনুরূপ আরেকটি শর্ত, অথবা যদি শূন্য হয়, শূন্য মানে কি একক এবং দশক স্থানীয় অঙ্ক 2টি শূন্য হবে। তাহলে আমরা সাপোজ একটি সংখ্যা নিলাম 3 1 2, 3টা শূন্য নিলাম, তাহলে এই যে এখানে একক এবং দশক এখানে 2টি কি শূন্য আছে, তাহলে এই সংখ্যাটিও কি হবে 4 দ্বারা বিভাজ্য হবে। এই ধরনের যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো কি 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা নিয়মটি মনে রাখলে আমরা এগুলো শিখতে পারবো অনায়াসেই। আমরা এখন শিখবো যে 5 দ্বারা কোন কোন সংখ্যাগুলো বিভাজ্য হবে। তো 5 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে যে নিয়মটি, সেটি হচ্ছে যে একক স্থানীয় অঙ্ক 0 বা 5 হলে, যদি একক স্থানীয় অঙ্ক 0 অথবা 5 হয় তাহলে সেই সংখ্যাগুলো কি 5 দ্বারা বিভাজ্য হবে। যেমন আমরা এখানে লিখতে পারি, উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। যেমন আমরা লিখতে পারি 5 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে কি শেষের অঙ্কটি একক স্থানীয় অঙ্কটি 1 অথবা 0 অথবা 5 হবে। তাহলে আমরা নিতে পারি যেমন 45,
তারপর হচ্ছে 50 আমরা নিতে পারি, 35 আমরা নিতে পারি, তারপর হচ্ছে আমরা নিতে পারি 25। তাহলে আমরা এখানে যে একক স্থায়ী অঙ্ক, এখানে একক স্থায়ী অঙ্ক কত আছে 5। তাহলে আমাদের শর্তে বলা আছে একক স্থায়ী অঙ্ক 0 অথবা 5 হবে। তাহলে 5 যেহেতু হচ্ছে তাহলে 45 5 দ্বারা বিভাজ্য। তারপরে এখানে একক স্থায়ী অঙ্ক হচ্ছে 0, তারপরে এখানে একক স্থায়ী হচ্ছে 5, এখানে হচ্ছে 5 অথবা 5 অথবা যদি 0 হয় তাহলে সেই সংখ্যাগুলো কি 5 দ্বারা বিভাজ্য হবে। 3 দ্বারার ক্ষেত্রে একটু ব্যতিক্রম। 3 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে হচ্ছে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা যদি বিভাজ্য হয়, অর্থাৎ আমরা যদি একটা সংখ্যা নেই তার যোগফল যদি হয় কি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেই সংখ্যাটি কি হবে 3 দ্বারা বিভাজ্য হবে। যেমন আমরা একটা সংখ্যা নিলাম যে 147, এখন এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে কিনা তাহলে সেটি আমরা কিভাবে বুঝতে পারবো। 3 দ্বারা যেটা নিয়ম যে কোনো সংখ্যা অঙ্কগুলোর যোগফল, তাহলে এখানে অঙ্কগুলো হচ্ছে কয়টি, 3টে অঙ্ক আছে, একটি হচ্ছে 1, আরেকটি হচ্ছে 4, আরেকটি হচ্ছে 7। আমরা এটা যোগ করব, তাহলে আমরা যদি যোগ করে ফেলি তাহলে আমরা হচ্ছে 4 আর 1 5, 5 আর 7 12, তাহলে যোগফল পাচ্ছি 12। কিন্তু দেখতে হবে যোগফল করার পর এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য যায় কিনা। তো আমরা দেখতে পাচ্ছি কি 12 3 দ্বারা ভাগ করা যায়, কারণ 12কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে আমরা কত পাই 4, 3 দ্বারা 12। তাহলে 12 সংখ্যাটি কি 3 দ্বারা বিভাজ্য হচ্ছে। যদি 3 দ্বারা বিভাজ্য করা যায় তাহলে 147 এই সংখ্যাটি কি 3 দ্বারা বিভাজ্য হবে। আর যদি 3 দ্বারা বিভাজ্য করা না যায় তাহলে সেটি হবে না। যেমন আমরা যদি একটা বাড়িয়ে নিই, অর্থাৎ 148 যদি করি, তাহলে আমরা যদি এটা যোগ করি তাহলে 1 4 যোগ 8 তাহলে হবে 13। 13 কি 3 দ্বারা বিভাজ্য যাচ্ছে না, তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য হবে না, তাহলে এটি বিভাজ্য নয়। 3 দ্বারা কি এটি বিভাজ্য নয়, এটি বিভাজ্য নয়। আর 147 হচ্ছে কি বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ।